বাংলা ব্যাকরণের ধারাবাহিক আলোচনার সন্ধি অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে স্বরসন্ধি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখো, ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করার প্রথমেই আমাদের জেনে নিতে হয় ব্যঞ্জন সন্ধি কাকে বলে। দেখো, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের কিংবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। এই ব্যঞ্জন সন্ধি কতগুলো নিয়মের ওপর প্রতিষ্ঠিত। বাংলা ব্যাকরণের পরিভাষায় যদি বলি তাহলে বলবো এই ব্যঞ্জন সন্ধিকে বা এই ব্যঞ্জন সন্ধির কতগুলো সূত্র রয়েছে। সেই সূত্রগুলো আলোচনার পাশাপাশি আমরা ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলোকেও একটু দেখে নেব। যেমন প্রথম সূত্র কি? স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ কিংবা অন্তর্জ, রেফ, ল, ব, হ এইগুলো পরে থাকলে পূর্ব পদে অবস্থিত কয়ের স্থানে গ হয়, চয়ের স্থানে বর্গীয় জ হয়, টয়ের স্থানে ড হয় এবং পয়ের স্থানে ব হয়। বিষয়টা উদাহরণ না দিলে অতটা পরিষ্কার হবে না। আচ্ছা, একটা উদাহরণ চলো দেখে নিই। এই যে কয়ের স্থানে গ, চয়ের স্থানে বর্গীয় জ, টয়ের স্থানে ড এবং পয়ের স্থানে ব, এই বিষয়টা না ক্লিয়ার করতে হলে উদাহরণটার দিকে তোমাদের একটু দেখতে হবে। কেমন? আমরা বলেছি স্বরবর্ণ হতে হবে প্রথমটা, বা বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ হতে হবে। আচ্ছা, কয়ের স্থানে গ বিষয়টা লক্ষ্য করো, দিক যোগ অন্ত। দেখো, দ হচ্ছে বর্গের তৃতীয় বর্ণ, তাই না? ত, থ, দ। তার পাশে ক আছে, তাহলে কটা কিসে পরিণত হবে? গয়ে পরিণত হয়েছেও তাই। দেখো, দিক যোগ অন্ত, দিগন্ত। দিক যোগ বিজয়ী, দিগ্বিজয়ী। দেখো, বাক যোগ ঈশ্বরী, প, ফ, ব, ব। লক্ষ্য করে দেখো, তাহলে প হচ্ছে তৃতীয় বর্ণ। আর বাক যোগ ঈশ্বরী, এখানে দেখো কটা কিসে পরিণত হলো বলতো? গয়ে পরিণত হয়েছে। এই যে দেখো, গয়ে পরিণত হয়েছে। আর কি? চয়ের স্থানে বর্গীর জ, যেমন অচ যোগ অন্ত, অজন্ত। চয়ের স্থানে কি হলো? বর্গীর জ হলো। অই আছে, দেখো অন্ত অন্তই আছে, শুধু চটা বর্গীর জয়ে পরিণত হয়েছে। টয়ের স্থানে ড, ষট যোগ ঋতু, অর্থাৎ ড বলতে ডয় শূন্য ড, ষড়যোগ ঋতু। দেখো, ষড়যোগ ঋতু, ষড় ঋতু, ষড়যোগ ঐশ্বর্য, ষড়ৈশ্বর্য। এবারে যে পয়ের স্থানে ব, ব্যাপারটা লক্ষ্য করো, শুভ যোগ অন্ত, শুভন্ত। দেখো, পয়ের জায়গায় ব হলো। অফ যোগ দ, অফ দো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখব 2 নম্বর নিয়মটাকে। বলেছে স্বরবর্ণ গ, খ, দ, ধ, ব, ভ হয় স্বরবর্ণ, আর নয়তো এগুলো, কিংবা অন্তর্জ, রেফ, ব পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দ স্থানে দ হয়। দেখো, তয়ের স্থানে দ, তাহলে জগৎ যোগ ঈশ্বর। এখানে দেখো, ত খণ্ডের ত মানে কিন্তু অবশ্যই পাচ্ছি ত, ঈশ্বর, তাহলে জগৎ ঈশ্বর, তাই না? আর কি পাচ্ছি? হরিত যোগ বর্ণ, হরিত বর্ণ। পশ্চাৎ যোগ আগত, পশ্চাৎগত। তড়িৎ যোগ আলোক, তড়িৎ আলোক। উদ যোগ, দেখো দয়ের স্থানে দ, কেমন? উদ যোগ যোগ, উদ্যোগ। উদ যোগ ভিত, উদ্ভিদ। উদ্যোগ যত, উদ্ধত। তাহলে এই যে দয়ের জায়গায় দ কিন্তু হয়েছে। এবার আমরা চলে যাব পরে 3 নম্বরের নিয়মে। চ কিংবা ছ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দ স্থানে চ হয়। তাহলে তয়ের জায়গায় চ হতে পারে, দয়ের স্থানে চ হতে পারে। আচ্ছা, বিষয়টা একটু কেমন হতে পারে? সৎ যোগ চরিত্র। দেখো, খণ্ডের ত, এটা ত, আর আমরা লিখছি সচ্চরিত্র, চয়ে চয়ে। তাহলে এখানে একটা চ ছিল, আর এই খণ্ডের তরের বদলে চ হলো, দুটো চ অ্যাডজাস্টেবল হলো, হয়েছে। সৎ যোগ চিত্তানন্দ, সচ্চিদানন্দ। উৎযোগ চারণ, উচ্চারণ। দয়ের স্থানে চ হয়, কেমন? উদ্যোগ চকিত। দেখো, দ ছিল এখানে, আর এখানে চ ছিল, এই দুটো মিলে চ হয়ে গেল। আমরা বলেছি দয়ের স্থানে চ হতে পারে। আচ্ছা, উৎযোগ ছেদ, উচ্ছেদ। বিপদ যোগ চয়, বিপদচয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো কি? এখানে বলেছে চ কিংবা ছ পরে থাকলে, দেখো সবগুলোতে চ আছে কিন্তু, আর এখানে ছ আছে, তাহলে এই দুটো কিন্তু ঠিক আছে। তারপরে কি? তয়ের স্থানে দ বা ত বা দয়ের স্থানে চ হবে। তাহলে প্রথমত চ থাকতেই হবে, আর এই খণ্ডের ত বা তয়ের জায়গায় দ হচ্ছে, দয়ের জায়গায় দ হচ্ছে। চলো পরের নিয়মে। দেখো, বর্গীয় জ বা ঝ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দ স্থানে জ হয়। তাহলে দেখো, বলেছে বর্গীয় জ কিংবা ঝ থাকবে কোথায়? এই যে এই জন বানানটা লক্ষ্য করো, এই অংশটাই, তাই না? তাহলে অসৎ খণ্ডের ত আছে, প্লাস জন, অসৎ জন। তাহলে ত আর বর্গীয় জ দুটো মিলে বর্গীয় জ হলো। যাবৎ যোগ জীবন, যাবজ্জীবন।
দেখো এখানে বর্গীর জ হয়ে গেছে, এটা অন্তর্জ হবে। জগৎ যোগ জননী, জগৎ জননী, বিদ্যুৎ যোগ জন, বিদ্যজন। এবারে দেখো দয়ের স্থানে বর্গীর জ, বিষয়টা কেমন? উৎ যোগ জল, উজ্জ্বল। বিপদ যোগ জনক, বিপজ্জনক। তৎযোগ জাত, তজ্জাত। তৎযোগ জন্য, তজ্জন্য। তাহলে এখানে এক কথায় দয়ের জায়গায় বর্গীর জ হয়েছে। চলো পরের নিয়মে। ট কিংবা ঠ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দয়ের স্থানে ট হয়। তাহলে একটা কি হতে হবে, এই যে টঙ্কা, ঠক্কুর, এই জায়গাগুলো ট থাকতে হবে বা ঠ থাকতে হবে, আর তাহলে ত বা দয়ের স্থানে ট হবে। তাহলে বৃহৎ খণ্ডের ত, ত এই জায়গায় কি হবে? ট হবে। দেখো বৃহৎ টক্কা, টয় রফ, দেখো ডবল টক্কা, টয় টয়। আচ্ছা, তারপরে মহৎ যোগ ঠক্কুর, মহট, দেখো তয়ের জায়গায় ট হয়েছে। আচ্ছা, দয়ের স্থানে ট ব্যাপারটা কেমন? তদ যোগ টিকা, দেখো তৎ টিকা, টয় টয়। তৎযোগ ঠকার, তৎ ঠকার, দেখো তদ দয়ের স্থানে ট হয়েছে। হয়েছে। চলো পরের নিয়মে। ড কিংবা চ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দয়ের স্থানে ড হয়। আচ্ছা, ড কিংবা চ পরে থাকলে এই যে ডঙ্কা, উড্ডিন, এই জায়গাগুলো ড কিংবা চ থাকতে হবে। আর তাহলে এই যে আগের যে খণ্ডেক্ত, মানে যুগ প্লাস চিহ্নের আগে খণ্ডেক্ত বা দ, এগুলোর পরিবর্তন হয়ে ড হবে। কেমন? বৃহৎ যোগ ডঙ্কা, মানে যে ড কিংবা চ থাকতে হবে। তাহলে ড আছে, তাহলে বৃহতের খণ্ডেক্ত ত, এটা দুটো মিলে হয়ে গেল ডয় ডয়। হয়েছে। আচ্ছা, বৃহৎ যোগ ডম্বরু, বৃহৎ ডম্বরু। উদ্যোগ ডিন, উড্ডিন। উদ্যোগ ডয়ন, উড্ডয়ন। তাহলে বিষয়টা পরিষ্কার। এবার চলে যাচ্ছি 7 নম্বর নিয়মে। ল পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দয়ের স্থানে ল হয়। ল পরে থাকলে বলতে এই দেখো লেখনের লটা লক্ষ্য করো, এই জায়গাটা। তাহলে এই পরে ল থাকতে হবে, তাহলে কি হবে? ত বা দ স্থানে যা থাকবে সেটা লয়ে পরিণত হবে। যেমন বিদ্যুৎ, খণ্ডেক্তটা লয়ে পরিণত হলো। বিদ্যুৎ যোগ লেখন, বিদ্যুৎ লেখান। বিদ্যুৎ যোগ লসিত, বিদ্যুৎ লসিত। আচ্ছা, দয়ের স্থানে ল বিষয়টা কেমন? উদ্যোগ লাস, দেখো এই দটা লয়ে, উল্লাস। উদ্যোগ লিখিত, উল্লিখিত। চলো পরের 8 নম্বর নিয়মে। ক, খ, ত অন্তর্জ, প, ফ দন্তস্ব পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত দ বা দয়ের স্থানে ত বা খণ্ডের ত হয়। আচ্ছা, ক, খ, ত অন্তর্জ, প, ফ দন্তস্ব এগুলো থাকতে হবে। তাহলে দন্তস্ব আছে, ক আছে, স আছে, ক আছে, প আছে, এগুলো আছে। আর এখানে বলেছে দ বা দয়ের স্থানে খণ্ডের ত হবে। তাহলে এখানে আমরা ত পাচ্ছি, দয়ের স্থানে খণ্ডেক্ত, তাহলে তথ যোগ সম খণ্ডেক্তা হচ্ছে বা ত হচ্ছে। হৃদ যোগ কমল, হৃদ কমল। এতথ যোগ সত্ত্বেও, দেখো এতৎ সত্ত্বেও। আপদ যোগ কাল, আপদকাল। তৎযোগ পুরুষ, তৎপুরুষ। আর আমরা বলেছি কি ধয়ের স্থানেও খণ্ডেক্তা হতে পারে। কেমন বলতো? ক্ষুধ যোগ পিপাসা, ক্ষুধ পিপাসা। চলো আমরা চলে যাই 9 নম্বর নিয়মে। তালবস্য পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দয়ের স্থানে চ হয় এবং তালবস্যের স্থানে ছ হয়। কেমন একটু লক্ষ্য করো। আচ্ছা, এই যে তালবস্য, এই জায়গাটায় কি হবে বলেছি? ছ হবে। এই তালবস্যের এই জায়গাটায় লক্ষ্য করে দেখেছো, প্রত্যেকটাতে তালবস্যের জায়গায় ছ হবে। আর এই ত বা খণ্ডেক্ত বা দ, এই জায়গাটায় কি হবে বলতো? চ হবে। যেমন উৎযোগ শ্বাস, উচ্ছ্বাস, দেখো হসু চয় ছয় আব্বয় আকার দন্তস্ব। তাহলে তালবস্যটার স্থানে ছ হলো, আর তয়ের স্থানে কি হলো? চ হলো। ঠিক এমন চলৎ যোগ শক্তি, চলৎ শক্তি। উদ্যোগ শাসিত, উচ্ছ্বসিত। এবার দয়ের স্থানে চ হবে। কেমন? উদ্যোগ শাসিয়া, আমরা জানি তালবস্য মানে ছ হবে, তাহলে ছয় বয়ে, তাহলে চ, তাহলে উচ্ছ্বাসিয়া। উদ্যোগ শৃঙ্খল, উচ্ছৃঙ্খল। তৎযোগ শরীর, তৎশরীর। তাহলে আমরা 9 নম্বর নিয়মের পরে এবার দেখবো 10 নম্বর নিয়মটিকে। কেমন? হ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দ স্থানে দ হয় এবং হ স্থানে ধ হয়। আচ্ছা, বিষয়টা ভালো করে বোঝো। হ পরে থাকবে, এই যে হিত, হিত, হত, হিতি, এই যে আছে না হাড়, এগুলো সব হ কিন্তু পরে আছে। তাহলে পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দয়ের স্থানে, মানে এই যে ত, জগৎ ত, হ্যাঁ, আর এই যে উধ দ, এর স্থানে কি হবে? দ হবে, আর হয়ের স্থানে ধ হবে। তাহলে তয়ের এই খণ্ডেক্তয়ের তয়ের স্থানে কি হবে? দ হবে, আর হয়ের স্থানে ধ হবে। তাহলে দয়ে ধয়ে। জগৎ যোগ ধৃত, জগদ্ধৃত। উদ্যোগ হত, উদ্ধত। উদ্যোগ রীতি, উদ্ধৃতি। উদ্যোগ হত হৃত, উদ্ধৃত। উদ্যোগ হার, উদ্ধার। তৎযোগ হিত, তদ্ধিত। পদযোগ হাতি বা পদযোগ হতি, পদ্ধতি। হয়েছে। আমরা চলে যাচ্ছি পরের নিয়মে। পদের মধ্যে হ কিংবা ধ কিংবা ভ, তাহলে তিনটে হ থাকতে হবে, ধ থাকবে, না ভ থাকবে। এগুলো পরে থাকলে ত থাকলে তবে গয় ধয়ে হবে। তাহলে হত, এক কথা এই যে হ ধরে নাও, আর এই যে ধ, তাহলে কি হবে? ধৃত, ধয়ের সঙ্গে দিলে ধত, আর ভয়ের সঙ্গে দিলে ভত, তাই না? তাহলে দেখো প্রথমে হ থাকতে হবে, এই যে বিমুহ বানানে হ, আর পরে থাকতে হবে ত, এই যে, তাহলে এই হ আর ত কি হলো? হত।
হত থাকলে কি হবে বলেছি, গয়েদ হয়। তাহলে তুমি দেখো বি বি বসে গেল, মু মু বসে গেল, তাহলে হ ত হত হয়ে গেল, গয়েদ হয় বিমুগ্ধ। ঠিক এখানে তাই দুহ, দেখো এই যে হ আর ত দুটো মিলে গয়েদ হয়ে গেল দুগ্ধ। মুহ যোগ ত মুগ্ধ। আচ্ছা এবার দেখো ধত হবে দয়েদ হয় কেমন, বুধ, দেখো ধ আর ত এই দুটো মিলে হচ্ছে দয়েদ হয় বুদ্ধ। রুধ যোগ ত রুদ্ধ। দেখো ভত হবে বয়েদ হয়। লভ যোগ ত ভ, লভ যোগ ত ভ যোগ ত লুব্ধ। লুভ যোগ ত লুব্ধ আর লভ যোগ ত লব্ধ। তাহলে আমরা এই নিয়মটা দেখে নিলাম। এবার যাব আমরা পরের নিয়মে। পদের অন্তঃস্থিত স্বরবর্ণের পরে ছ থাকলে ছয়ের স্থানে চয়ে ছয় হয়। দেখো এটা তো বিভিন্ন রকম ভাবে হতে পারে, যেহেতু স্বরবর্ণ থাকলে বলেছে, তাহলে স্বরবর্ণ অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলো তো সব স্বরবর্ণ। তাহলে কেমন হতে পারে উদাহরণটা দেখো। দেখো অ যোগ ছ কেমন হতে পারে, আমরা বলেছি যে স্বরবর্ণের পরে ছ থাকলে, তাহলে এখানে স্বরবর্ণ ধরো অ আছে, তার সঙ্গে ছ আছে, তাহলে কি হবে, পূর্ণ অ যোগ ছেদ ছ, তাহলে দুটো মিলে কি হবে আমি বলেছি এখানে চয় ছয় হবে। দেখো পূর্ণ ছেদ, লক্ষ্য করেছো আছে। সযোগ ছন্দ স্বচ্ছন্দ, হেমযোগ ছত্র হেমছত্র, বৃক্ষযোগ ছায়া বৃক্ষ ছায়া। আবার একইভাবে যদি আ ধরি স্বরবর্ণের এখানে অ এর জায়গায় যদি আ ধরতাম, তাহলে আযোগ ছাদন আচ্ছাদন, আযোগ ছন্ন আচ্ছন্ন, মায়াযোগ ছন্ন মায়াচ্ছন্ন, ক্রীড়াযোগ ছলে ক্রীড়ার ছলে। আচ্ছা এর বাইরে কি উদাহরণ হতে পারে না? হ্যাঁ হবে। কেমন, নিযোগ ছ মানে রস্বই যোগ ছ কেমন হয়, নিযোগ চিত্র নিচ্ছিদ্র, বিযুক্ত ছাদ বিচ্ছেদ, বিযুক্ত চিহ্ন বিচ্ছিন্ন, পরিযুক্ত ছেদ পরিচ্ছেদ। আচ্ছা তাহলে আরেকটা রস্যু এটা দিলে কেমন হয়, দেখো অনুযোগ ছেদ অনুচ্ছেদ, তরুযুক্ত ছায়া তরুচ্ছা, মধুযুক্ত ছন্দা মধুচ্ছন্দা। তাহলে এই নিয়মগুলোতে এই উদাহরণগুলো কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। আচ্ছা পরের প্রশ্নে মানে পরের নিয়ম, পদের অন্তঃস্থিত চ বা বর্গীয় জয়ের পর দন্ত ন থাকলে দন্ত নয়ের স্থানে ইয় হয়। যেমন দেখো চ বা বর্গীয় জয়ের পরে, তাহলে চ আছে এখানে আর না আছে এখানে দন্ত ন, এটা হলো যাচাঙ্গা। তারপর দেখো রাজ যোগ নি রাজ্ঞী, যযুক্ত ন যজ্ঞ। এইগুলো মোটামুটি ব্যতিক্রমের মধ্যে অনেক সময় পড়ে যায়, তবু আমরা বলবো পদের অন্তঃস্থিত চ বা বর্গীয় জয়ের পর দন্ত ন থাকলে দন্ত নয়ের স্থানে ইয় হয়। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরের নিয়মে। পরের নিয়মে কি আছে, দন্ত ন কিংবা ম পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত কয়ের স্থানে উম্ম হয়, টয়ের স্থানে দন্ত ন হয়, ত বা দয়ের স্থানে দন্ত ন হয়। আচ্ছা কয়ের স্থানে উম্ম কেমন হতে পারে, দিক যোগ মন্ডল, দিং মন্ডল। দেখো কটা ময় উম্মতে পরিণত হয়েছে, দিক যোগ নির্ণয় দিং নির্ণয়, বাকযোগময় বাংময়, পরাক যোগ মুখ পরাক মুখ হয়েছে। আচ্ছা টয়ের স্থানে দন্ত ন কেমন হয়, ষট যোগ মাস সন্মাস, ষট যোগ নবতী সন্মতি। তাহলে দেখো তয়ের স্থানে দন্ত ন জগৎ যোগ নাথ জগন্নাথ, মৃত যোগ মৃন্ময়, কিঞ্চিত যোগ মাত্র কিঞ্চিত মাত্র হয়েছে। আর দয়ের স্থানে দন্ত ন বিষয়টা কেমন হতে পারে, তৎযোগ নিমিত্ত তন্নিমিত্ত, তৎযোগময় তন্ময়, বিপদযুক্ত মুক্তি বিপন্ন মুক্তি। তাহলে এই যে নিয়মগুলো এগুলো মোটামুটি এই নিয়মে মেনে চলছে। এবার দেখবো আমরা 15 নম্বর নিয়ম, তালবস্য দন্তস্ব হ এগুলো পরে থাকলে, দেখো এই যে সন বানানে তালবস্য, আচ্ছা সা এ দেখো দন্তস্ব হয়েছে, তাহলে এইগুলো পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত দন্ত ন স্থানে অনুস্বর হয়। তাহলে এই যে দন্ত ন দন দন এখানে কিন্তু অনুস্বর হবে, যেমন দংশন, হিংসা হিংযোগ সা, প্রসন যোগ সা তার দন্ত নয়ের স্থানে অনুস্বর হলো, জিঘান এই যে দন্ত নয়ের স্থানে অনুস্বর হলো, বৃহন বৃণ যোগ হিত বৃংহিত, তাহলে এই যে দেখো দন্ত নয়ের জায়গায় অনুস্বর হলো। আচ্ছা এবার চলে যাবো আমরা পরের নিয়মে, চ থেকে ম পর্যন্ত কোনো বর্ণ পরপর থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ময়ের স্থানে পরবর্তী বর্গীয় পঞ্চম বর্ণটির বর্ণ হয়। যেমন সমযোগ চয় সঞ্চয়, দেখো এখানে লক্ষ্য করো চ থেকে ম পর্যন্ত যে কোনো একটা বর্ণ পড়ে থাকলে, হ্যাঁ এই যে চ দেখো আছে তো এগুলো, সমযোগ চয় সঞ্চয়, সমযুক্তি শান্তি, সমযোগ পূর্ণ সম্পূর্ণ, তারপরে দেখো সমযোগ জয় সঞ্জয়, কিমযুক্ত তু কিন্তু, সমযোগ ত্রস্ত সন্ত্রস্ত, সমযোগ ন্যাসী সন্ন্যাসী, এগুলো মোটামুটি সব এই নিয়মের মধ্যেই পড়ছে। এবার দেখবো 17 নম্বর নিয়ম, ক খ গ ঘ এই চারটে বর্ণের মধ্যে যে কোনো একটা পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম বর্ণের কিংবা অনুস্বর হয়। তাহলে দেখো ম স্থানে ভ হবে কিংবা অনুস্বর হবে। যেমন সমযোগ কীর্ণ, দেখো বলেছি ক দেখো মিলে গেছে, সম বানানে আর ক বানানে, সমযোগ কীর্ণ সংকীর্ণ, সমযোগ গোপন সংগোপন, কিমযোগ কর কিঙ্কর, অহমযোগ কার অহংকার, সংযোগ কল্প সংকল্প, মোটামুটি এগুলো এই নিয়মের মধ্যেই পড়ছে। আচ্ছা চলে যাচ্ছি পরে। এবার দেখো অন্তর্জ রেফ ল ব তারপর সব একটা স দন্ত স হ এগুলো পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম থাকলে অনুস্বর হয়। যেমন সংযোগ হত সংযত, দেখো মটা অনুস্বরে পরিণত হয়ে গেছে। সংযোগ রক্ষণ সংরক্ষণ, কিমযোগ কা কিংবা, সংযোগ আশ্রয় সংশ্রয়,
সংযোগ রাবণ সংরাবণ, সংযোগ রাজ সাম্রাজ্য। তাহলে মোটামুটি দেখো আমরা 18টা নিয়ম দেখে নিলাম। এবার দেখবো 19 নম্বর নিয়ম। মূর্ধন্যস্বর পরে ত কিংবা থ থাকলে তয়ের স্থানে ট হয়, থয়ের স্থানে ঠ হয়। আচ্ছা, মূর্ধন্যস্বর পরে ত কিংবা থ থাকতে হবে, তাহলে ট হবে। যেমন ঋষ যোগ ত, ঋষ্ট। দেখো ঋষ মূর্ধন্যস্বর আছে, আর এখানে ত আছে, তয়ের স্থানে কি হলো? ট হলো। উৎ যোগ কৃষ, মানে উৎকৃষ্ট যোগ ত, উৎকৃষ্ট। ইস যোগ ত্বক, ইষ্টক। ইস যোগ ত, ইষ্ট। আর আমরা যদি থয়ের স্থানে ঠ দেখি তাহলে কেমন হবে? যেমন শস যোগ থ, ষষ্ঠ। দেখো শস আমরা বলেছি মূর্ধন্যস্বর থাকতে হবে, তাই না? শস যোগ থি, ষষ্ঠী। তাহলে 19 নম্বর নিয়মটাকেও আমরা দেখে নিলাম। এবার দেখো 20 নম্বর নিয়মকে। উদ উপসর্গের পরে স্থা বা স্থানক ধাতুর সঙ্গে দন্তস্ব লোপ পায়। যেমন উদ যোগ স্থাপন, আমরা কি বলছি? উত্থাপন। উদ্যোগ স্থান, উত্থান। উদ্যোগ স্থাপক, উত্থাপক। এবার আমরা দেখব পরের নিয়মকে। সম ও পরি উপসর্গের পরে কৃ ধাতু থাকলে ধাতুর পূর্বে দন্তস্বয়ের আগম এবং ম অনুস্বর হয়ে যায়। যেমন সম উপসর্গ দিয়ে লক্ষ্য করো, সমযোগকার, সংস্কার। দেখো মটা অনুস্বরে পরিণত হলো। সংযোগকৃত, সংস্কৃত। আচ্ছা, সংযোগকৃতি, সংস্কৃতি। সংযোগক্রিয়া, সংস্ক্রিয়া। আচ্ছা, পরি উপসর্গ কেমন হতে পারে? পরিযোগকার, পরিষ্কার। পরিযোগকৃত, পরিষ্কৃত। পরিযোগকারক, পরিষ্কারক। দেখো, ব্যঞ্জন সন্ধি আলোচনা করতে গিয়ে যে 21টি সূত্র এতক্ষণ আমরা আলোচনা করলাম, বলতে পারি বাংলা ব্যাকরণ থেকে সূত্রগুলোকে তুলে নিয়ে এসে তোমাদের সামনে উপস্থিত করলাম। এর পাশেও কিন্তু আরও কিছু পড়তে হবে, যেগুলোকে আমরা বলছি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বাংলা ব্যাকরণে, বিশেষ করে ব্যঞ্জন সন্ধির যে নিয়মগুলো, এগুলো মেনে চলে না, এগুলো নিয়মের বাইরে হয়। আচ্ছা, কি সেই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? চলো আগে একটু দেখে নিই। দেখো, যে সমস্ত ব্যঞ্জন সন্ধির কোনো সূত্র বা নিয়ম না মেনে সন্ধিবদ্ধ হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। দেখো, বেশ কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরলাম। এই উদাহরণগুলো কিন্তু প্রায় বছর বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেমন তদ যোগ কর, তস্কর। 1 যোগ 10, একাদশ। আ যোগ চর্য, আশ্চর্য। হরিযোগ চন্দ্র, হরিশ্চন্দ্র। বৃহৎ যোগ পতি, বৃহস্পতি। কোনো কোনো ক্ষেত্রে খণ্ডের ত থাকতে পারে। আচ্ছা, পর যোগ পর, পরস্পর। মনস যোগ ঈশা, মনীষা। প্রায় যোগ চিত্ত, প্রায়শ্চিত্ত। ষঠ যোগ 10, ষোড়শ। দ্বীপ যোগ লক, দুর্লক। আ যোগ পদ, আস্পদ। বন যোগ পতি, বনস্পতি। গো যোগ পদ, গোষ্পদ। হিংস যোগ অ, সিংহ। দেখো, এইটা কিন্তু ব্যতিক্রমের ব্যতিক্রম, তাই না? হিংস যোগ অ, সিংহ। বিশ্ব যোগ মিত্র, বিশ্বামিত্র। তাহলে এই যে এতগুলো উদাহরণ, এগুলো কিন্তু ব্যঞ্জন সন্ধির কোনো রকম নিয়ম মেনে চলেনি, নিয়ম না মেনে সন্ধিবদ্ধ হয়েছে। তাই এগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলছি। তাহলে এই যে ব্যঞ্জন সন্ধি সম্পর্কে যে দ্বিতীয় ক্লাসটি এতক্ষণ আমরা দেখলাম, ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি জানি এতগুলো সূত্র তোমাদের মনে রাখা অসম্ভব। সন্ধি অধ্যায়টা শেষ করার পর তোমাদের এখান থেকে যে যে নিয়মের ওপরে উদাহরণগুলো আসে বেশি, সেই উদাহরণগুলোর কিছু শর্টকাট নিয়ম নিয়ে আলোচনা করব। কথা দিচ্ছি অবশ্যই আলোচনা করব। যাই হোক, আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।